সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ঘটনাটি আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালের। যখন নেপালে রাজার শাসন ছিল, এই ঘটনাটি সে সময়ের। হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপাল দেশটিকে সবাই একটি শান্তিপূর্ণ দেশ হিসেবেই চিনে। কিন্তু এ শান্তিপূর্ণ দেশটিতে 2001 সালে এমন একটি হত্যাকাণ্ড ঘটে, যে ঘটনাটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সহ আরও অনেক কিছুই পরিবর্তন করে দেয়। সারা বিশ্ববাসী এ ঘটনায় হতবাক হয়ে যায়। একটি রাতের মধ্যেই পুরো রাজ পরিবার শেষ হয়ে যায়। কথিত আছে, এমন এই ঘটনাটি সংঘটিত না হলে নেপালে হয়তোবা এখনও পর্যন্ত রাজতন্ত্র বিদ্যমান থাকত। এই ঘটনাটিতে রাগ আছে, ভালোবাসা আছে, পরিবারের মধ্যে ষড়যন্ত্র আছে এবং ক্ষমতা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আছে। ঘটনাটি ঘটে 2001 সালে। তখন নেপালে রাজার শাসন ছিল। নেপালের রাজ পরিবার ছিল পুরো দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী পরিবার। যদিও তখন নেপালের সংবিধান এবং সংসদ ছিল, তারপরেও রাজার ক্ষমতাই ছিল সবচেয়ে বেশি। 2001 সালে যখন এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়, তখন নেপালের রাজা ছিলেন রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ। রাজা তার পুরো পরিবার সহ নেপালের রাজধানী কাঠমান্ডুতে রাজার শাহী মহল নারায়ণহিটি দরবারে বসবাস করতেন। তার পরিবারে ছিল তার স্ত্রী রানী ঐশ্বরিয়া, তার বড় ছেলে ক্রাউন প্রিন্স দীপেন্দ্র বীর বিক্রম শাহ এবং ছোট ছেলে রাজকুমার নিরাজন বীর বিক্রম শাহ। রাজার বড় ছেলে ক্রাউন প্রিন্স দীপেন্দ্র বীর বিক্রম শাহ বর্তমান রাজার পরে পরবর্তী রাজা হওয়ার কথা ছিল। 2001 সালের 1 জুন রাতে রাজমহলে একটি পার্টি উদযাপন করা হচ্ছিল। প্রায় প্রতি মাসেই রাজ পরিবারের সদস্যদের মধ্যে এ ধরনের একটি পুনর্মিলনী হতো। এই পুনর্মিলনী অনুষ্ঠানে সাধারণত রাজার খুব নিকট আত্মীয় স্বজনরাই আমন্ত্রিত থাকতেন। সেদিন রাতে সেই অনুষ্ঠানে রাজার পরিবারসহ সর্বমোট 22 জন অতিথি উপস্থিত ছিলেন। যেহেতু এটি রাজ পরিবারের পুনর্মিলনী, সেহেতু সেই জায়গায় তার বডিগার্ড এবং রাজার রাজমহলের সুরক্ষাকর্মীদেরও যাওয়ার অনুমতি ছিল না। সেদিন রাত আনুমানিক 8:50 দিকে, যেখানে রাজমহলের ভিতর পার্টি হচ্ছিল, হঠাৎ সেখান থেকেই গুলি চালানোর আওয়াজ আসে। রাজার বডিগার্ড এবং রাজমহলের সুরক্ষাকর্মীরা কিছুই বুঝে উঠতে পারেনি। তারপর সাথে সাথেই আবার গুলি চালানোর শব্দ আসে। এরপর একের পর একটানা গুলি চালানোর শব্দ আসতেই থাকে। মনে হচ্ছিল কেউ একজন মেশিন গান চালাচ্ছে। এই রকম শব্দ শুনে মহলের সুরক্ষাকর্মীরা দ্রুত সেদিকে ছুটে যায়। একটানা 3-4 মিনিট গুলি চালানোর পরে সর্বশেষ 8:57 দুটি শটগানের আওয়াজ পাওয়া যায়। ইতোমধ্যে সুরক্ষাকর্মীরাও সেই জায়গায় পৌঁছে যায়। তারা সেখানে পৌঁছানোর পরে যা দেখতে পায়, সেটা বিশ্বাস করার মতো নয়। চারদিকে শুধু রক্ত আর রক্তের ছড়াছড়ি ছিল। রাজমহলের যে কক্ষে পার্টি হচ্ছিল, সেই কক্ষের আশেপাশে সর্বমোট 11 জন ব্যক্তির লাশ বিভিন্ন জায়গায় পড়েছিল। এর মধ্যে একজন ছিলেন রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ। তারপর কয়েকজন সুরক্ষাকর্মী যখন পাশেই বাগানের দিকে যান, তখন সেখানে আরও 3 জন ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। সেখানে ছিলেন রানী ঐশ্বরিয়া, ক্রাউন প্রিন্স দীপেন্দ্র এবং রাজার ছোট ছেলে রাজকুমার নিরাজন। তারপর অতি দ্রুততার সাথে রক্তাক্ত সবাইকে গাড়িতে তোলা হয় এবং হসপিটালের দিকে ছুটে যাওয়া হয়। সবার আগেই ছিলেন বীরেন্দ্র বীর বিক্রম শাহর গাড়িটি, কারণ তিনি নেপালের রাজা ছিলেন এবং তাকে বাঁচানোই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ ছিল। হসপিটালে নিয়ে যাওয়ার সময় তখনও পর্যন্ত তার দেহে প্রাণ ছিল। মহল থেকে বের হয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্সটি হসপিটালে পৌঁছে যায়। রাজার রাজমহল থেকে 4.5 কিলোমিটার দূরে একটি আর্মি হসপিটালে নিয়ে যাওয়া হয় তাদের। কিন্তু আফসোসের বিষয়, রাজাকে বাঁচানো সম্ভব হয়নি। হসপিটাল পৌঁছানোর কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়। রাত 9:15 তাকে মৃত ঘোষণা করা হয়েছিল। সেদিন রাজার সাথে সাথে একের পর এক সর্বমোট 14 জনকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালে নেয়ার পর এর মধ্যে 8 জন ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। তার মধ্যে ছিল রাজার স্ত্রী রানী ঐশ্বরিয়া, রাজার ছেলে রাজকুমার নিরাজন, রাজার একমাত্র মেয়ে রাজকুমারী শ্রুতি, রাজার ছোট ভাই রাজকুমার ধীরেন্দ্র, রাজার 2 বোন রাজকুমারী শান্তি এবং রাজকুমারী শারদা। তার সাথে রাজকুমারী শারদার স্বামী কুমার খারকা এবং রাজার চাচাতো বোন রাজকুমারী জয়ন্তীও ছিল। বাকি বেঁচে থাকা 5 জনের সাথে সাথেই চিকিৎসা শুরু করা হয়। বেঁচে থাকা বাকি 5 জনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন
রাজার বড় ছেলে রাজকুমার দীপেন্দ্র, কারণ বর্তমান রাজার পরে রাজকুমার দীপেন্দ্রকেই রাজা হিসেবে ঘোষণা করার কথা ছিল। বেঁচে থাকা 5 জনের মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন রাজকুমার দীপেন্দ্র। তাকে বাঁচানোর জন্য চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করতে থাকেন। রাজকুমার দীপেন্দ্র ছাড়া বাকি 4 জনকেই ডাক্তার চিকিৎসার পর আশঙ্কামুক্ত বলে জানিয়ে দেন। দীপেন্দ্র শরীরে শুধুমাত্র একটি গুলি লাগে, কিন্তু সে গুলিটি তার মাথার এক প্রান্ত থেকে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হয়ে যায়। তাই তাকে আইসিইউতে ভেন্টিলেটর দিয়ে জীবিত রাখার চেষ্টা চালিয়ে যাওয়া হয়। তবে সে মুহূর্তে তিনি কোমায় ছিলেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত নেপালের সাধারণ জনগণের কাছে এই তথ্যটি পৌঁছায়নি, কারণ এই ঘটনাটি ঘটার পর নারায়ণহিটি দরবারের সংযোগ সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়। তার পরের দিন অর্থাৎ 2 জুন 2001 তারিখে সকাল 11টায় নেপালের রাষ্ট্রীয় রেডিও চ্যানেলের কার্যক্রম বন্ধ করে ঘোষণা করা হয় গতকাল রাতে নেপালের রাজা বীরেন্দ্র বীরবিক্রম শাহের মৃত্যু হয়ে গেছে। বর্তমানে তার বড় ছেলে যুবরাজ দীপেন্দ্রকেই রাজা হিসেবে ঘোষণা করা হয় রেডিওতে। পাশাপাশি সেই হামলাতে বাকি যতজনের মৃত্যু হয়েছে সে ব্যাপারেও পুরো দেশবাসীকে জানানো হয়। কিন্তু হামলার ব্যাপারে কোনো তথ্য জনগণের কাছে তখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। কে হামলা করে রাজপরিবারকে ধ্বংস করে দিল, কেন হত্যা করা হলো রাজপরিবারের সবাইকে, কিভাবে হত্যা করা হলো, এরকম কোনো তথ্যই জনগণের উদ্দেশ্যে প্রকাশ করা হয়নি। হঠাৎ করে এই ধরনের একটি ঘটনা শুনে দেশবাসী আশ্চর্য হয়ে যায়, কারণ রাজা বীরেন্দ্র বীরবিক্রম শাহ দেশবাসীর কাছে খুবই জনপ্রিয় এবং পছন্দের ছিলেন। অপরদিকে অসুস্থ বর্তমান রাজা দীপেন্দ্র সুস্থ হয়ে ওঠার জন্য পুরো দেশবাসী দোয়া করতে থাকে। অপরদিকে ঘটনাটি পুরো দেশবাসীর জানার পরে পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। বিভিন্ন দেশ থেকে সাংবাদিকেরা নেপালে যেতে থাকেন। প্রথমে এই ঘটনাটি ঘটার পর ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবেই আখ্যায়িত করা হয়। বলা হয় দুর্ঘটনাক্রমে মেশিনগান থেকে অটোমেটিক গুলি বের হতে থাকে, এটি স্বেচ্ছায় ঘটানো কোনো অপরাধ নয়। কিন্তু নেপালের জনগণ এইরকম একটি ব্যাখ্যা কোনোভাবেই মেনে নিতে পারেনি। সে সময়ে নেপালের প্রধানমন্ত্রী ছিলেন গিরিজাপ্রসাদ কৈরলা। প্রধানমন্ত্রী গিরিজাপ্রসাদ কৈরলাও একই কথা বলেন। তিনিও ঘটনাটিতে একটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা হিসেবেই আখ্যা দেন। তারপর 2 জুন বিকালে রাজা বীরেন্দ্র সহ রাজপরিবারের বাকি যারা নিহত হয়েছেন তাদের অন্তিম সংস্কার করার উদ্দেশ্যে শোভাযাত্রা করা হয়। প্রায় 8 কিলোমিটার রাস্তা পেরিয়ে পশুপতিনাথ মন্দিরে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদার সাথে তাদেরকে অন্তিম সংস্কার করা হয়। অপরদিকে রাজা দীপেন্দ্র, যাকে নতুনভাবে রাজা নির্বাচন করা হয়েছিল, কোমা থেকে আর কখনোই স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি, অর্থাৎ তার আর কখনো জ্ঞান ফিরে আসেনি। তারপর 4 জুন 2001 তারিখে হসপিটালের বেডে রাজা দীপেন্দ্ররও মৃত্যু হয়ে যায়। নেপালে 2 দিন ধরে এমন একটি রাজার শাসন ছিল যিনি নিজেই অজ্ঞান ছিলেন, এবং তখন পর্যন্ত নেপালের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে কম সময় কোনো রাজার শাসন। তারপর রাজা দীপেন্দ্রর অন্তিম সংস্কার করা হয়। এই ঘটনার পর যেহেতু রাজার পরিবারের কেউই আর জীবিত ছিল না, সেজন্য রাজার চেয়ারের একমাত্র অধিকারী ছিল রাজার ছোট ভাই রাজকুমার জ্ঞানেন্দ্র বীরবিক্রম শাহ। তাকে 4 জুন 2001 তারিখে নতুন রাজা বানানো হয়। মাত্র 3 দিনের মধ্যেই নেপালের 3 নম্বর রাজা হয়েছিলেন তিনি। জ্ঞানেন্দ্র রাজা হওয়ার পর যে খবরটি এই 3 দিন গোপন ছিল, সেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। হামলার পিছনের প্রকৃত কারণ এবং প্রকৃত অপরাধী সম্পর্কে সবাই জানতে পারেন। 1 তারিখ যে রাজদরবারে গোলাগুলি হয়েছিল সেটা যুবরাজ দীপেন্দ্রই করেছিল, এমন খবর ছড়িয়ে পড়েছিল চারদিকে। কিন্তু নেপালের জনগণ এই কথা একদমই বিশ্বাস করল না। সেদিন পার্টির শুরু থেকেই রাজকুমার দীপেন্দ্র অতিরিক্ত মদ পান শুরু করেন। মদের পাশাপাশি সিগারেটের সাথে হাশিশ নেওয়া শুরু করেন তিনি। ফলে দ্রুতই মাতাল হয়ে অস্বাভাবিক আচরণ শুরু করেন। অবস্থা বেগতিক হতে যাচ্ছে দেখে দীপেন্দ্রর ভাই নিরাজন ও চাচাতো ভাই পরশ তাকে রাজপ্রাসাদের নিজের ঘরে রেখে আসে। এরপর সবাই নিজেদের মতো পার্টি উপভোগ করতে থাকে। প্রায় ঘণ্টাখানিক পর তিনি পার্টিতে ফিরে আসেন ভিন্ন একটি রূপে। তিনি সম্পূর্ণ আর্মির পোশাক পরিহিত ছিলেন এবং হাতে ছিল তার অস্ত্র। কেউ কিছু বুঝে ওঠার আগেই দীপেন্দ্র সরাসরি চলে যান তার বাবা রাজা বীরেন্দ্রর কাছে। কোনো কথা ছাড়াই শটগান দিয়ে গুলি করেন রাজাকে। হঠাৎ এ ধরনের পরিস্থিতি দেখতে পেয়ে হতভম্ব হয়ে পড়েন উপস্থিত সবাই। কাউকে কিছু বলার কিংবা করার সুযোগ না দিয়ে ঘর থেকে বের হয়ে আসেন দীপেন্দ্র। বুকে গুলি লাগলেও রাজা তখনও জীবিত ছিলেন।
তাকে সাহায্যের জন্য ছুটে আসেন সবাই। দীপেন্দ্রকে আটকানোর কথা কারো মাথাতেই আসেনি সেই মুহূর্তে। আর সবাই হয়তো ভেবেছিল একমাত্র রাজাই ছিল দীপেন্দ্রের শিকার, সেটি যে কোনো কারণেই হোক না কেন। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করেই আবারও ঘরে প্রবেশ করেন দীপেন্দ্র। এবার হাতে ছিল ভয়ানক মরণাস্ত্র M16 অটোমেটিক রাইফেল। মেঝেতে পড়ে থাকা আহত বাবাকে আবারও গুলি করতে গেলে দীপেন্দ্রকে বাধা দেন চাচা ধীরেন্দ্র। সাথে সাথেই চাচা ধীরেন্দ্রকে গুলি করে বসেন দীপেন্দ্র। চাচাকে হত্যার পর শুরু হয় দীপেন্দ্রর নির্বিচার গুলি চালানো। রাজকুমার দীপেন্দ্রের পরের শিকার হন প্রিন্সেস সারদার স্বামী কুমার খারকা। স্বামীকে গুলি করতে দেখেই ছুটে যান প্রিন্সেস সারদা। তিনি ছিলেন দীপেন্দ্রের পরবর্তী শিকার। একাধিক গুলির আঘাতে সাথে সাথেই মারা যান তিনি। দীপেন্দ্রর পরবর্তী শিকার তার ছোট বোন শ্রুতি। দীপেন্দ্রের পরবর্তী শিকার তার ছোট বোন শ্রুতির স্বামী কুমার গোরাখা। মেঝেতে কাতরাতে থাকা স্বামীর দিকে ছুটে গেলে শ্রুতিকেও গুলি করে বসেন দীপেন্দ্র। আহত স্বামীর উপর পড়ে থাকা ভাইয়ের গুলিতে নিহত প্রিন্সেস শ্রুতির লাশ। দীপেন্দ্রর আক্রোশের শিকার হতে থাকে তার চাচা, ফুফু, ভাই, বোন সবাই। ঘর থেকে বের হবার পর আগে দীপেন্দ্র মুখোমুখি হন চাচাতো ভাই পরশের। তার দিকে অস্ত্র তাক করলেও এক পর্যায়ে কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে যান দীপেন্দ্র। তার পিছন পিছন যান দীপেন্দ্রর মা রানী ঐশ্বরিয়া ও ছোট ভাই নিরাজন। তারা দুজন আরও কয়েকজন সহ পাশের কক্ষেই লুকিয়েছিলেন। ঘর থেকে যাবার আগে দীপেন্দ্র মেঝে কিংবা সোফায় পড়ে থাকা দেহগুলো মৃত কিনা নিশ্চিত হবার জন্য পা দিয়ে লাথি মেরে নিশ্চিত হন। তবে গুলিতে আহত হয়ে অজ্ঞান অনেককেই মৃত মনে করায় সে রাতে বেঁচে যান বেশ কয়েকজন। রানী ঐশ্বরিয়া ও প্রিন্স নিরাজন দীপেন্দ্রর পিছন পিছন গিয়েছিলেন তাকে থামানোর জন্য। কিন্তু দীপেন্দ্রর আক্রোশের হাত থেকে বাঁচতে পারেনি তার আপন ছোট ভাই এবং মা। প্রথমে ভাইয়ের বুকে একাধিক গুলি চালিয়ে প্রাসাদের বাগানে হত্যা করেন দীপেন্দ্র। পরবর্তীতে রানী যখন দীপেন্দ্রকে জিজ্ঞাসা করেন তার উদ্দেশ্য কি, তখন কোনো কথা না বলেই তার উপরেও গুলি চালিয়ে দেন দীপেন্দ্র। রাজপ্রাসাদের ভয়ঙ্কর সেই রাতে দীপেন্দ্র শেষ শিকার ছিল তার মা। তবে শেষ গুলিটি চালিয়েছেন নিজের উপরেই। নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তবে মাথার বাম দিক থেকে গুলি লাগার পরেও বেঁচে ছিলেন তিনি। এসব ঘটনা শোনার পরে জনগণের প্রশ্ন ছিল একটাই, কেন যুবরাজ দীপেন্দ্র এ ধরনের একটি হত্যাযজ্ঞ চালিয়েছেন? রাজপ্রাসাদের ক্রাউন প্রিন্সের এই হত্যাকাণ্ড নেপাল সহ পুরো বিশ্বকেই অবাক করে দেয়। রাজা হিসেবে বীরেন্দ্র জনগণের বেশ পছন্দের ছিলেন। ক্রাউন প্রিন্স দীপেন্দ্র নিজেও জনগণের খুবই পছন্দের ছিলেন। কিন্তু এই হত্যাকাণ্ডের পর রাজা হওয়া জ্ঞানেন্দ্র মোটেও জনগণের পছন্দের কেউ ছিলেন না। সেই সাথে সে রাতে পরিবারের সব সদস্য উপস্থিত থাকলেও সেই রাতে প্রাসাদে বর্তমান রাজা জ্ঞানেন্দ্র অনুপস্থিত ছিলেন। কিন্তু অনুষ্ঠানে বর্তমান রাজা জ্ঞানেন্দ্রর স্ত্রী এবং তার ছেলে উপস্থিত থাকলেও তারা কেউই নিহত হননি। তবে জ্ঞানেন্দ্রর দিকে আঙ্গুল তোলার আগে একটু পিছনে ফিরে দেখা যাক যুবরাজ দীপেন্দ্রর জীবনের আরেকটি ইতিহাস। 1971 সালে জন্ম নেওয়া দীপেন্দ্রর পড়াশোনা শুরু হয় নেপালেই। পরবর্তীতে ইংল্যান্ডের ইটন কলেজ থেকে পড়াশোনা করেন তিনি। ইংল্যান্ড থেকে ফিরে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ও নেপালের সামরিক একাডেমিতে প্রশিক্ষণ নেন। ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে ভূগোলে মাস্টার্স ও পিএইচডি করেন তিনি। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি সিভিল এভিয়েশন থেকে বিমান চালনার প্রশিক্ষণও নেন। সামরিক একাডেমিতেই তিনি অস্ত্র চালনায় নিজের পারদর্শিতা দেখান। অস্ত্রের প্রতি তার বেশ আগ্রহ ছিল। প্রায় রাতে প্রাসাদে পাখি মারার জন্য বের হতেন বন্দুক হাতে। এ কারণেই সে রাতে তিনি যখন অস্ত্র নিয়ে বের হয়েছিলেন তখন নিরাপত্তা কর্মী কিংবা প্রাসাদের অন্য কেউ সন্দেহ করেননি। এ ঘটনার বেশ আগে থেকেই গুজব ছিল দীপেন্দ্রর বিয়ে নিয়ে পরিবারের সাথে তার ঝামেলা চলছিল। দীপেন্দ্রর সাথে দেবযানী নামের একটি মেয়ের বেশ কয়েক বছর ধরেই সম্পর্ক ছিল, কিন্তু তাদের দুই পরিবারের সম্পর্ক বেশ আগে থেকেই খারাপ ছিল। এছাড়াও দেবযানী ভারতের এক রাজ পরিবারের সদস্য। এসব কারণে দীপেন্দ্রের পরিবারের কেউই এ বিয়ের ব্যাপারে রাজি ছিল না। বিশেষ করে দীপেন্দ্রর মা রানী ঐশ্বরিয়া ও দীপেন্দ্রর বোনেরা এই বিয়ের ব্যাপারে বিপক্ষে ছিল। এ ব্যাপারে ভাই বোনদের সাথে দীপেন্দ্রর বেশ কয়েকবার বড় ঝগড়াও হয়েছিল। কাউকে রাজি করাতে না পেরে রেগে গিয়ে দীপেন্দ্র সবাইকে খুন করার হুমকিও দিয়েছিলেন আগে। কিন্তু সেই হুমকিকে রাগের মাথায় বলা কথা হিসেবেই নিয়েছিল সবাই। সে রাতে দীপেন্দ্র সেই রাগেই হত্যাকাণ্ড চালিয়েছিল কিনা সে ব্যাপারে নিশ্চিতভাবে বলা যায় না। তবে পরিবারের সদস্যদের উপর যে তার রাগ ছিল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্ন উঠতে পারে গোলাগুলি শুরু হবার পরেও কেন প্রাসাদের নিরাপত্তা কর্মীরা কিছু করেনি।
যেহেতু দীপেন্দ্র রাতে শিকার করত, তাই তার সাথে অস্ত্র দেখে কেউ সন্দেহ করেনি। তেমনি প্রথম দিকে গুলির আওয়াজও কেউ সন্দেহ করেনি। এমনকি যে ঘরে হত্যাকাণ্ড হয়েছিল তার পাশের ঘরে যারা ছিলেন তারাও ভেবেছিলেন দীপেন্দ্র হয়তো বাইরে শিকার করছে। কিন্তু গুলির ধরন আর প্রাসাদ থেকে আসার চিৎকার নিরাপত্তা কর্মীরা বুঝতে পারেন কিছু একটা গন্ডগোল হচ্ছে। গন্ডগোলটা কি হচ্ছে সেটা বুঝে উঠে কোনো অ্যাকশন নেওয়ার আগেই দীপেন্দ্র সব শেষ করে দেয়। তবে পুরো হত্যাকাণ্ড ও এর কারণ নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন ওঠে দুটি। প্রথমত, রাজা বীরেন্দ্রর ভাই জ্ঞানেন্দ্র সেদিন পার্টিতে অনুপস্থিত ছিলেন। জ্ঞানেন্দ্রর রাজ সিংহাসনে বসার একটি মাত্র উপায় ছিল, রাজা বীরেন্দ্র ও তার দুই ছেলে দীপেন্দ্র ও নীরাজনের মৃত্যু। সেদিন রাজকুমার দীপেন্দ্র বাবা, ভাই, বোন এবং তার মাকে হত্যা করার চেষ্টা করে। সবাইকে হত্যা করতে না পারলেও অন্তত আহত করেন। কিন্তু জ্ঞানেন্দ্র নিজে ছিলেন অনুপস্থিত। তার স্ত্রীর হাতে গুলি লাগলেও অন্যদের তুলনায় তার আঘাত ছিল খুবই সামান্য। এমনকি জ্ঞানেন্দ্রর ছেলে পরশ কোনো প্রকার আঘাত ছাড়াই গুলির মুখ থেকে বেঁচে যান। বর্তমান রাজা জ্ঞানেন্দ্র এবং তার ছেলে পরশ দুজনেই জনগণের কাছে খুব একটা জনপ্রিয় ছিলেন না। ফলে দীপেন্দ্রকে মাদক দিয়ে পুরো পরিবারকে হত্যা করিয়ে নিয়েছে এমন প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক ছিল। অনেকে আবার দাবি করে জ্ঞানেন্দ্র এই কাজ করেছে ভারতের কিংবা আমেরিকার প্রত্যক্ষ সহায়তায়। কিন্তু এখনও পর্যন্ত জ্ঞানেন্দ্রর বিরুদ্ধে সব কিছুই দাবি হিসেবে রয়ে গেছে, কোনোটাই প্রমাণ করা সম্ভব হয়নি। দ্বিতীয় প্রশ্ন ওঠে সে রাতের ঘটনা ধামাচাপা দিতে রাজ পরিবারের আগ্রহ। প্রথমত, রাজপ্রাসাদ থেকে জানানো হয় পুরো ঘটনা ঘটেছে দুর্ঘটনাক্রমে। এটি মূলত ছিল দীপেন্দ্রকে বাঁচানোর একটি প্রচেষ্টা। নেপালের তখনকার সংবিধান অনুযায়ী রাজপরিবারের কাউকে হত্যাকাণ্ডের দায়ে দোষী করা যেত না। কিন্তু জনগণের চাপের মুখে তদন্ত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ এবং দীপেন্দ্রকেই দায়ী করা হয়। কিন্তু সে তদন্তেও রয়ে গেছে ফাঁক। দীপেন্দ্র আত্মহত্যা করেছে দাবি করা হলেও দীপেন্দ্রর মাথার খুলিতে পাওয়া গিয়েছিল 2টি গুলি। সব থেকে বড় কথা, দীপেন্দ্র ডানহাতি হওয়া সত্ত্বেও গুলি 2টি ছিল তার মাথার বাম দিকে। একজন ডানহাতি বাম হাত দিয়ে গুলি করবে এমনটা খুবই অস্বাভাবিক। কিন্তু এ ব্যাপারে কখনোই পরিপূর্ণ তদন্ত হয়নি। এমনকি দীপেন্দ্রর মৃতদেহের কোনো প্রকার ফরেনসিক পরীক্ষাও করানো হয়নি। ফলে অনেক কিছুই থেকে গেছে ধোঁয়াশার মধ্যে। সেদিন পার্টিতে উপস্থিত থাকা রাজা বীরেন্দ্রর বোন বলেন, দীপেন্দ্র শুরুতে মাতালের অভিনয় করছিল, কারণ তাকে যখন বের করে নিয়ে যাওয়া হয় তখন তার যে অবস্থা ছিল সেটা 1 ঘন্টা পর ফিরে এসে ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড চালানো সম্ভব ছিল না। এভাবেই এক রাতের মধ্যে শেষ হয়ে যায় নেপালের পুরো রাজপরিবার। পরবর্তীতে 28 মে 2008 সালে নবনির্বাচিত সংসদীয় পরিষদ 240 বছরের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটিয়ে নেপালকে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করে। রাজতন্ত্রের এই বিলুপ্তির পিছনে রাজপরিবারের এই হত্যাযজ্ঞকেই দায়ী করে সবাই। সংসদে সংখ্যাগরিষ্ঠদের ভোটের মাধ্যমে এই বিলুপ্তি সংঘটিত হয়েছিল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলে নিয়মিতই এই ধরনের সত্য ঘটনা অবলম্বনে বিভিন্ন অপরাধমূলক ঘটনা তুলে ধরে থাকি। আপনারা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো পছন্দ করেন তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।